স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ের ৩০০ কোটি টাকার স্বেচ্ছাচারী প্রকল্প বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সম্ভাব্যতা যাচাই না করা, বিমার কাগজ না থাকা এবং উন্নয়নমূলক কাজের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না মেনেই এসব প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বেবিচক। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, এমন অর্থ অপচয় প্রকল্প কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজনৈতিক বিবেচনায় সরকারি অর্থ অপচয় করে এ ধরনের উচ্চাভিলাষী প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল। মূলত এই জায়গাটি হচ্ছে একটি সরকারি মসজিদ, যে মসজিদটিকে এ ধরনের স্থাপনার মাধ্যমে প্রায় ১ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছিল। ঠিকাদারদের সেই কার্যক্রমগুলো ইতিমধ্যে বন্ধ করা হয়েছে, যার ফলে সাশ্রয় হয়েছে ৩৫০ কোটি টাকা। মসজিদের জায়গায় জাদুঘর করে কাঠের বিমান আকৃতির এই প্রকল্পের নাম ইন্টেরিয়র ডেকোরেশন অফ মিউজিয়াম। রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের এই কাজের জন্য আগের সরকারের ঘনিষ্ঠ নাম সর্বস্ব ঠিকাদার প্রতিষ্ঠান msunitplus.com ইতিমধ্যে ৭৯ লাখ টাকা বিল উঠিয়ে নিয়েছেন। আরও ৮০ লাখের বেশি বিল গ্রহণে তাগাদা দিচ্ছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে মসজিদের জায়গা দখল করে বেবিচকের প্রধান কার্যালয়ের পাশেই আরেকটি প্রকল্প নেওয়া হয় ২৩ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দের জন্য। আমি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, যেগুলো অপ্রয়োজনীয় যেসব প্রজেক্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে বরং দেশের মধ্যে যেসব অব্যবহৃত এয়ারপোর্টগুলো রয়েছে সেইগুলোকে সচল করার ব্যাপারে, যেমন বগুড়া যে সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন সচল করার ব্যাপারে অত্যন্ত আমি মনে করি প্রশংসা দাবিদার। বগুড়া এয়ারপোর্ট চালু করতে পারেন, তারপর লালমনিরহাট, শমশেরনগর। শুধু এমন প্রকল্পই নয়, কাওয়ালায় ১৪ তলায় আবাসিক ভ্রমণ, বেবিচকের প্রশাসনিক এলাকায় নির্মাতার প্রতিষ্ঠান সেমসুর অফিস কমপ্লেক্স, চট্টগ্রামে ৬ তলা ভবন নির্মাণ সহ ৩০০ কোটি টাকার কাজ বাতিল করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানা ও কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই না করায় এসব প্রকল্পের অর্থ বরাদ্দ বাতিল করা হয় বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দুর্নীতির ব্যাপারটা আপনি জানেন, দুর্নীতি দমন কমিশন তাদের এখতিয়ারে করে। আমাদের যদি কোনো কিছু হয় ছোটোখাটো আমরা ইনভেস্টিগেশন বা মুখ করে আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি, বাট বড় লেভেলে দুর্নীতির ব্যাপারটা দুর্নীতি দমন কমিশন দেখছি যদি কোনো কিছু হয়ে থাকে, কারণ আমি রাইট ওয়ে কমেন্ট করানো ঠিক হবে না। দেশের অর্থনৈতিক দুর্দশার মধ্যেই বিলাসী এমন প্রকল্প নেয়া দেশের সম্পদের অপচয় বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার গুলশানের একটি ১০তলা ভবনের স্থায়ী বাসিন্দা হিসেবে যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর নাম তালিকাভুক্ত ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। সিদ্দিকস নামের ভবনটি টিউলিপের পরিবারের নামানুসারে করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। টেলিগ্রাফ বলছে, এর মাধ্যমে বাংলাদেশে টিউলিপ সম্পর্কিত ৫টি সম্পদের খোঁজ পাওয়া গেল, যদিও এর আগে লেবার পার্টি দাবি করেছিল বাংলাদেশে টিউলিপের কোনো সম্পদ নেই। লেবার পার্টির এমপি টিউলিপ ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে। যৌথ বাহিনী বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে রাজধানী উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন এলাকা থেকে গত ২ দিনে যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনু সহ ১১৭ জনকে আটক করা হয়েছে। আনোয়ারা সরকার আনুর বিরুদ্ধে ৫ অগস্টে মামলা এবং সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, কালিয়াকৈর, কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে গত ২ দিনে ৬১ জনকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গত রাতে শ্রীপুরে সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে সিরাজগঞ্জ ৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেয়া হবে। বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। গতকাল বৈঠকের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ তুলে
ধরা হবে। এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জমা চাওয়া হয়। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর থেকে এ পর্যন্ত 178 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহিলা যুবলীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে এবং সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে শ্রীপুরের সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দেশের অন্য সব এলাকা থেকেও আটক করা হয়েছে আরও কয়েকজনকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন এলাকা থেকে গত 2 দিনে যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুসহ 117 জনকে আটক করা হয়েছে। আনুর বিরুদ্ধে 5 আগস্টের মামলা এবং সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক জানান, কালিয়াকৈর কাপাসিয়া, শ্রীপুর, কালীগঞ্জ ও জয়দেবপুর থানা এলাকা থেকে এখন পর্যন্ত 61 জনকে আটক করা হয়েছে। আর গতরাতে শ্রীপুরের সাবেক এক যুবলীগ নেতার বাড়ি থেকে সিরাজগঞ্জ 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীতে হরগ্রাম ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সহ সভাপতি নয়ন শেখ সহ 4 আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার শ্যামনগরের চকবাড়া বাজার এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতের সহযোগী 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া চাঁদপাই এলাকা থেকে আওয়ামী লীগের 3 নেতাকে আটক করে পুলিশ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। একে অপরের সাথে মারামারি করে নতুন বাংলাদেশ গড়া যাবে না উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচার সরকারের সুবিধাভোগী যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে। আজ জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কাজে তাদেরকে জয় করতে হবে। সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব। এই দেশ আমার একার না, তোমার ওই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তোমার কষ্ট দেবো না। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে বিএনপি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেয়া হবে। বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। গতকাল বৈঠকের বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছিলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে, তবে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তাই এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে। এদিকে পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে ১৬৪৮ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।
এছাড়াও সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, সেটি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ। বিডিআর বিদ্রোহ মামলায় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে শুনানি চলছে। আজকে যাদের শুনানি হচ্ছে তারা মূলত হত্যা মামলায় সাজা পাওয়া ও খালাস পাওয়া সদস্য। অস্থায়ী আদালতে বিচার পরিচালনা করছেন বিচারক ইব্রাহিম মিয়া। সকাল থেকেই অস্থায়ী আদালতে নিরাপত্তা জোরদার করার জন্য বিভিন্ন বাহিনীর সদস্যরা ব্যাপক তল্লাশির মাধ্যমে অস্থায়ী আদালতের নিরাপত্তা জোরদার করেছেন। 2009 সালের বিডিআর বিদ্রোহ মামলায় 850-র উপরে আসামি রয়েছে। এদের মধ্যে 168 জন জামিন পেয়েছেন। যারা জামিন পেয়েছেন তাদের অনেকেই বিস্ফোরক দ্রব্য আইনে জামিন না পাওয়ার কারণে কারাগার থেকে মুক্ত হতে পারেনি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময়ে 300 কোটি টাকার স্বেচ্ছাচারী প্রকল্প বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। সম্ভাব্যতা যাচাই না করা, বিমার কাগজ না থাকা এবং উন্নয়নমূলক কাজের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাধ্যবাধকতা না মেনেই এসব প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বেবিচক। এভিয়েশন বিশ্লেষকরা বলছেন, এমন অর্থ অপচয়ের প্রকল্প কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজনৈতিক বিবেচনায় সরকারি অর্থ অপচয় করে এ ধরনের উচ্চাভিলাষী প্রজেক্টগুলো নেওয়া হয়েছিল। মূলত এই জায়গাটি হচ্ছে একটি সরকারি মসজিদ, যে মসজিদটিকে এ ধরনের স্থাপনার মাধ্যমে প্রায় 1 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়া হয়েছিল। ঠিকাদারদের সেই কার্যক্রমগুলো ইতিমধ্যে বন্ধ করা হয়েছে, যার ফলে সাশ্রয় হয়েছে 350 কোটি টাকা। মসজিদের জায়গায় জাদুঘর করে কাঠের বিমান আকৃতির এই প্রকল্পের নাম ইন্টেরিয়র ডেকোরেশন অফ মিউজিয়াম। রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের এই কাজের জন্য আগের সরকারের ঘনিষ্ঠ নাম সর্বস্ব ঠিকাদার প্রতিষ্ঠান msunicplus.com ইতিমধ্যে 79 লাখ টাকা বিল উঠিয়ে নিয়েছেন। আরও 80 লাখের বেশি বিল গ্রহণে তাগাদা দিচ্ছে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে মসজিদের জায়গা দখল করে বেবিচকের প্রধান কার্যালয়ের পাশেই আরেকটি প্রকল্প নেওয়া হয় 23 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দের জন্য। আমি মনে করি যে এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে, যেগুলো অপ্রয়োজনীয় যেসব প্রজেক্টগুলো আছে সেগুলো বাদ দিয়ে বরং দেশের মধ্যে যেসব অব্যবহৃত এয়ারপোর্টগুলো রয়েছে সেইগুলোকে সচল করার ব্যাপারে, যেমন বগুড়া যে সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন সচল করার ব্যাপারে অত্যন্ত আমি মনে করি প্রশংসা দাবিদার। বগুড়া এয়ারপোর্ট চালু করতে পারেন, তারপর লালমনিরহাট, শমশেরনগর। শুধু এমন প্রকল্পই নয়, কাওয়ালায় 14 তলায় আবাসিক ভ্রমণ, বেবিচকের প্রশাসনিক এলাকায় নির্মাতা প্রতিষ্ঠান সেমসুর অফিস কমপ্লেক্স, চট্টগ্রামে 6 তলা ভবন নির্মাণ সহ 300 কোটি টাকার কাজ বাতিল করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানা ও কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই না করায় এসব প্রকল্পের অর্থ বরাদ্দ বাতিল করা হয় বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। দুর্নীতির ব্যাপারটা আপনি জানেন, দুর্নীতি দমন কমিশন তাদের এখতিয়ারে করে। আমাদের যদি কোনো কিছু হয় ছোটোখাটো আমরা ইনভেস্টিগেশন বা মুখ করে আমরা আমাদের ব্যবস্থা নিচ্ছি, বাট বড় লেভেলে দুর্নীতির ব্যাপারটা দুর্নীতি দমন কমিশন দেখছি যদি কোনো কিছু হয়ে থাকে, কারণ আমি রাইট ওয়ে কমেন্ট করানো ঠিক হবে না। দেশের অর্থনৈতিক দুর্দশার মধ্যেই বিলাসী এমন প্রকল্প নেয়া দেশের সম্পদের অপচয় বলে মনে করছেন এভিয়েশন সংশ্লিষ্টরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি 70 থেকে 80% ক্রয় নীতির সাথে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে মুন্সিগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে দুদক কর্মকর্তাদের সরকারি ক্রয় নীতির উপর 15 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের ক্রয় নীতির দিকে নজর দিলে দুর্নীতি অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। তিনি আরও বলেন, দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। দুর্নীতিগুলির একটা বড় উৎস হচ্ছে প্রকিউরমেন্ট, ক্রয়। তো আমরা যদি ক্রয় পদ্ধতিটা সম্পর্কে সচেতন থাকি, বাজার মূল্য সম্পর্কে সচেতন থাকি, আমরা যে জিনিসটা ক্রয় করছি সেটা আমাদের দরকার কিনা সে ব্যাপারে সচেতন থাকি, তাহলে এই ব্যাপারে দুর্নীতি অনেকাংশে লাঘব করা সম্ভব। আমাদের দুদকের বিভিন্ন মামলার অনেক আসামি এখনো পলাতক আছেন, কেউ তো দেশ ছেড়ে চলে গেছেন। আমরা চেষ্টা করবো সেসব আসামিকে আমরা যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে পারি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজার বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় দেন। সাংবাদিক মাহমুদুর রহমানের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় 2023 সালের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। ছিলাম, আমি সারেন্ডার করেছি, বিদেশ থেকে এসে জেলখানায় গেছি, আদালতে মামলা করেছি, মামলা করে আজকে আমি মামলায় রায় পেয়েছি। এই মামলায় খালাস দিয়েছে আমাকে, এবং এই মামলা যে ভুয়া সেটা নিশ্চয়ই জজ বুঝতে পেরেছেন। আমরা যেটা জানতে পারবো রায় পড়বার পরে। বায়ু দূষণের তালিকায় শীর্ষে অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে লাহোর আর তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে এ তথ্য জানা গেছে। তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মান স্কোর 541, অর্থাৎ এখানকার বায়ুর মান খুবই বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের বায়ুর মানের স্কোর 247, তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর 225, অর্থাৎ এখানেও বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। তালিকায় এরপরে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। 151 থেকে 200 পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর 201 থেকে 300 হলেই খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া 301-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ। চট্টগ্রাম নগরীর বলোয়ার দিঘির একটি টিনশেড কলোনিতে আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন তাদের 3 সন্তান। ফায়ার সার্ভিস জানায় ভোরে কোতোয়ালি থানার বলোয়ার দিঘি জাফর কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে টিনশেড কলোনির একটি ঘর থেকে দগ্ধ অবস্থায় ইলিয়াস, তার স্ত্রী পারভিন আক্তার, 2 ছেলে এবং 1 কন্যা সন্তানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে চিকিৎসক স্বামী স্ত্রীকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এদিকে খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডোবা এলাকায় আগুনে পুড়ে গেছে বসতবাড়ি। এতে 8 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। নগদ নিবেদিত অর্থনীতির খবর। রমজানকে সামনে রেখে ছোলা, খেজুর সহ 5 ধরনের পণ্য বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সোমবার ঢাকায় 50টি এবং চট্টগ্রামে 20টি স্থানে এ কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরফাত ইসলামের রিপোর্ট। 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর রমজান উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে ভর্তুকি মূল্যে 5 ধরনের পণ্য কিনতে পারবেন সাধারণ ভোক্তারা। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্য তেলের দাম 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা, ছোলা 60 টাকা এবং আধা কেজি খেজুর 155 টাকায় বিক্রি করছে টিসিবি। প্রচুর পরিমাণ চাপ আছে, জনগণের অনেক চাপ। আমাদের পণ্যটা কম, এটা যদি বাড়িয়ে বেশি দেওয়া হয় তাহলে জনগণ একটু সুবিধা পাবে। আমরা গরিব মানুষের উপকার হইতেছে। আমরা সিরিয়াল দুইটা যদি কষ্ট করে নেইও তাও আমাদের উপকার। 1 মাস দেয়নি, তাতে মানুষের খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, বাজারে তো কিনতে পারতেছি না। মাসে অন্তত মিনিমাম 4 লিটার তেল লাগে, সে জায়গায় 2 লিটার। 2 লিটারে কি মাস যায়? তার রোজার মাস তার বেশি লাগে। সব জিনিসের দাম, আমরা তো বাবা পারি না, গরিব মানুষ কি করবো? গাড়িতে মালটা দিলাম না তো খায়া বাস। ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি স্থানে এই ট্রাক সেল শুরু হলেও পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও এই কার্যক্রম চালুর কথা বলেন এই কর্মকর্তা। কার্ডধারী ভোক্তার বাইরে কিন্তু আমরা যেটা দিচ্ছি এটা অতিরিক্ত সেবা। আপনাকে আগেও বলেছি যে টিসিবি কিন্তু ট্রাক সেলটা নিয়মিত করে না, এটা সময়ে সময়ে বাড়তি সুবিধার কথা বলছে। এই যে বাড়তি যেটা দেওয়া হচ্ছে এটাই ট্রাক সেলটা। আমাদের চেষ্টা রয়েছে আরও অন্যান্য বিভাগীয় সদর এবং আরও কিছু নিম্ন আয়ের ডিস্ট্রিক্ট এর আওতায় আনা।
এছাড়া সারা দেশের সুবিধাভোগী 1 কোটি পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যতদিন দেশ ডেভিল মুক্ত না হয় ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে। সরকার এই নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি বলে জানান তিনি। দুপুরে রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়া হবে জানিয়ে সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোটো শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। ডেভিল হান্টে যে বড় শয়তান যে ইভেন এখানে দেখবেন ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নেই। সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশের এজেন্সিগুলোকে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সময় আর বাড়বে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এজেন্সির অবহেলার কারণে কেউ হজ করতে না পারলে সে দায় এজেন্সিকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ওমরাহ টিকিট সিন্ডিকেটে জড়িতদের খুঁজে বের করতে গঠিত টাস্ক ফোর্স 15 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। চাঁদ দেখা সাপেক্ষে এবছরের 5 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর হজে যেতে বাংলাদেশের জন্য 1,27,198 জনের কোটা থাকলেও নিবন্ধন করেছেন 87,100 জন, যার মধ্যে সরকারিভাবে যাবেন 5,200 জন। 12 জানুয়ারি এবছরের জন্য সৌদি আরবের সাথে হজ চুক্তিও সম্পন্ন হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, হজের সময় থাকা, খাওয়া ও পরিবহনের জন্য দেশটির সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দিয়েছে সৌদি আরব। তবে সমস্যা হচ্ছে 70টি লিডিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত 38টির এই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অগ্রগতি আছে। এর আগে ওনারা চিঠি দিয়েছেন, চিঠির ভাষাও একটু কড়া, ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। আর সিন্ডিকেটের মাধ্যমে ওমরাহ টিকেটের দাম বাড়ানো হচ্ছে স্বীকার করে এখন থেকে নাম, পাসপোর্ট নাম্বার ছাড়া গ্রুপ হিসেবে টিকিট বুক করা যাবে না বলেও জানান ধর্ম উপদেষ্টা। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলো, দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। এবছর হজে শিশুদের নেওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি সরকার। আর হজের সময় ভাড়া কমাতে সৌদি সরকারের অনুমোদন পেলে আগামী বছর বাংলাদেশ ও সৌদি আরবের বাইরে টেন্ডারের মাধ্যমে নতুন ক্যারিয়ার নেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে নিয়ে আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ অঞ্চলে 48 ঘন্টার লাগাতার জনতার সমাবেশ অনুষ্ঠিত হবে। তিস্তার পানির ন্যায্য হিস্যা এবং মেগা প্রকল্প বাস্তবায়নে এই কর্মসূচি গ্রহণ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। কর্মসূচি সফল করতে দুপুরে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে রাজনৈতিক নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়কারী এবং বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাকারিয়া পিন্টু সহ 3 জন বিএনপি নেতাকর্মী মুক্তি পেয়েছেন। দুপুরে জেলা কারাগার থেকে এসব নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। বক্তারা দলকে আরও সুসংগঠিত করে দেশ বিনির্মাণের কাজ করার আহ্বান জানান। ফরিদপুরের সালথায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ। দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের মৃধাপাড়া এবং পার্শ্ববর্তী তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং 6টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেন।
তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোকে যাতে পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন। এ সময় সালথা বিএনপির সভাপতি সহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নাটোরের হালতি বিল পরিদর্শন করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা। দূতাবাসের কৃষি বিভাগের টাসে মিস সারা গালেস্কির নেতৃত্বে 2 সদস্যের একটি টিম দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিল পরিদর্শন করেন। সারা গালেস্কি হালতি বিলের বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন এবং এই অঞ্চলের চাষাবাদের পদ্ধতি, সার ও কীটনাশকের ব্যবহার, মাটির পুষ্টিমান এবং ফসলের বিন্যাস, বাজার ব্যবস্থাপনা সহ সার্বিক সমস্যা এবং সম্ভাবনা নিয়ে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন। সিরাজগঞ্জে অপপ্রচার এবং মহাসড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দ। সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, 8 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি 284 সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটি গঠন করে। এই কমিটিতে চাঁদাবাজি এবং দখলদারিত্বের সাথে সম্পৃক্ত এবং অন্যান্য ছাত্র সংগঠনের পদধারীদের স্থান দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে অবরোধ কর্মসূচি করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। টানা 1.5 ঘন্টা ধরে চলা অবরোধ কর্মসূচিতে সড়কের 2 প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। দুপুরে হাসপাতাল পরিচালক ডাক্তার আনোয়ারুল কবিরের আশ্বাসে কর্মসূচি তুলে নেন তারা। টাঙ্গাইলের কালীহাতিতে বাস চাপায় ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে ব্যাটারি চালিত অটো ভ্যান নিয়ে চালক এক যাত্রী নিয়ে যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় 18 নম্বর ব্রিজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। জামালপুরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে 4টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে। সকাল থেকে ঢাকা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমির নেতৃত্বে সদর উপজেলার 4টি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ ইটভাটার কাছ থেকে 24 লাখ টাকা জরিমানা এবং ভেকু দিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়। নওগাঁয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। দুপুরে শহরের কাঁঠালতলী এলাকায় পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান তুহিনের উদ্যোগে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক করছেন। বিএনপি মহাসচিব ছাড়াও প্রতিনিধি দলে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং সালাউদ্দিন আহমেদ। দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। নতুন বাংলাদেশ গড়তে একে অপরের সাথে মারামারির সুযোগ নেই জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের সুবিধাভোগী অপরাধীদের আইনের আওতায় এনে বাকিদেরকে নিজেদের দলে নিয়ে আসতে হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তরকালে এসব কথা বলেন তিনি। নজরানা চৌধুরী রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর করা হয়েছে, যেখান থেকে শহীদ পরিবার ও আহতরা এককালীন অনুদান ছাড়াও আজীবন ভাতা পাবেন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে 21 শহীদ পরিবার ও 7 আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। এর মধ্যে চলতি অর্থবছরে 10 লাখ এবং আগামী অর্থবছরে বাকি 20 লাখ টাকা দেয়া হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে জাতির মধ্যে কোনো ধরনের বিভাজন কাম্য নয় বলে এ সময় মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। এই নতুন বাংলাদেশের ভেতরে
যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সকল অপরাধের বিচার হবে, আর স্বৈরাচারের সুবিধাভোগী কিন্তু অপরাধী নয়, তাদেরকে নিজেদের ভুল বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব, আর যারা অপরাধী নয় তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো। এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তোমার কষ্ট দেবো না। জুলাই গণঅভ্যুত্থানে এ পর্যন্ত 834 জন শহীদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই আহতদের তালিকাও গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এনআইডি সেবা গ্রহণকারী 5টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁসের প্রাথমিক প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোতে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। এর আগে এনআইডি তথ্য ফাঁস ঘটনায় কাফরুল থানায় মামলা হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। নাজিবুর রহমানের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগ ওঠে পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সরকার পতনের পর এমন চাঞ্চল্যকর ঘটনায় কাফরুল থানায় মামলা হয়। আসামি করা হয় জয়সহ 19 জনকে। তবে পরিচয়পত্র অনুবিভাগ থেকে জানানো হয় তাদের সার্ভারে সুরক্ষিত আছে সবার ব্যক্তিগত তথ্য। প্রাথমিক তদন্তে 5 প্রতিষ্ঠানের নাম আসে এমন স্পর্শকাতর বিষয়ে। ইসি জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, আইবাসের সহযোগিতায় তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। আমাদের জানা মতো এই মুহূর্তে 5টা। কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা তাদের কাছে আমরা জানতে চেয়েছি যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসটা এখন অডিটিং এর পর্যায়ে। কেউ যদি কমিট করে থেকে থাকেন তথ্য পাচারের ক্ষেত্রে, তাহলে দ্যাট ইজ এ ক্রাইম। আর আমার মানে অসাবধানতার কারণে যদি নিয়ে থাকে, তাহলে আমাকে আর সাবধান হতে হবে। কোন প্রতিষ্ঠানকে কতটুকু তথ্য সরবরাহ করলে সবার জাতীয় পরিচয়পত্রের তথ্য সুরক্ষিত থাকবে তা নতুন করে ভাবার তাগিদ দেন নির্বাচন কমিশন সচিব। এখন আমরা নতুন করে আবার অন্যান্য সেবা গ্রাহকদের সাথে একটা চুক্তির ব্যবস্থাটা করতে হবে। এখন এক একজনের চাহিদা, তথ্য চাহিদা এক এক রকম। যার যতটুকু তথ্য, যে তথ্য যার জন্য যতটুকু প্রযোজ্য, তিনি ততটুকু তথ্য নেবেন এবং তিনি তার ক্লায়েন্টেল গ্রুপকে স্যাটিসফাই করবেন। জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনকালে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুর 2টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষকরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে ব্যাপক লাঠিচার্জ, দফায় দফায় জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে। যদিও সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। গত 31শে অক্টোবর 6531 জনকে নিয়োগের জন্য সুপারিশ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরে কয়েকজন শিক্ষার্থীর রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত তাদের নিয়োগ বাতিল করে। এরপর থেকে আন্দোলনে নামেন সুপারিশপ্রাপ্তরা। রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন, এই সরকার আমাদের সুপারিশপ্রাপ্ত করেছে, এই সরকার আমাদের সাথে কেন এমন করতেছে? আমরা নিয়োগপত্র হাতে পাওয়ার পরও যোগদান করতে পারি নাই, সেজন্যই আমরা গত 5 দিন ধরে লাগাতার রাস্তায় পড়ে আছি। কিন্তু মেয়েদের মাঝখানে রাইখে পুলিশের ছেলে পুলিশরা চাপা দিতে আমরা কি লাঠি নিয়ে আসছি? কোনো আমরা কি অরাজকতা সৃষ্টি করছি? কেন আমাদের লাঠি চার্জ করা হবে? নীতি সুদহার অপরিবর্তিত রেখে চলতি বছরে প্রথম 6 মাসের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যাতে মূল্যস্ফীতি কমানোতে প্রাধান্য দেয়া হয়েছে এবং জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নেমে আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ বাংলাদেশ ব্যাংক সভাকক্ষে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ব্যাংকিং খাতকে ঠিক করতে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে সংস্কার নিশ্চিত করা হবে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরত পেতে আন্তর্জাতিক আইন অনুযায়ী চেষ্টা চলছে, তবে এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। সামগ্রিকভাবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য ঘোষিত এই মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লাগাম টানা, বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা, রিজার্ভ বাড়ানো এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমিয়ে আনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9.8%। আমরা চাই ইনফ্লেশনটা যেন জুন মাসের শেষে, অর্থাৎ জুন মাসের ডেটা যখন আসবে, এটা যেন 7-8%-এর মধ্যে থাকে। প্রথমে আমাদের দেশের ভিতরে যে সম্পদগুলো আছে সেগুলোকে তো অ্যাটাচ করা হয়েছে, সেগুলোকে আমরা দখলদারিত্ব নেব এবং পরবর্তীতে বিদেশে যেসব সম্পদ চলে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্পদ উদ্ধার করা যায় সেই প্রচেষ্টায় আমরা নামব। সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। আমরা ব্যাংকগুলোতে অ্যাসেট কোয়ালিটি রিভিউ শুরু করেছি।